ডিয়ার স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় দিল্লির সুলতানি। এখান থেকে আমরা যে সমস্ত তোমাদের কোশ্চেনগুলো হতে পারে এই চ্যাপ্টার থেকে প্রতিটা লাইন খুঁটিয়ে কিন্তু কোশ্চেন অ্যান্সার এই ভিডিওতে করে দেওয়া রয়েছে। তো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের কোশ্চেন অ্যান্সার। দেখো, আগে আমরা পড়বো হচ্ছে পেজ নম্বর 43 থেকে যে সমস্ত কোশ্চেন আনসারগুলো রয়েছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে যে মোহাম্মদ ঘুরি কখন মারা যান। তো উত্তর হবে মোহাম্মদ ঘুরি মারা যান হচ্ছে 1206 খ্রিস্টাব্দে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর তার অঞ্চলগুলি তার কয়জন অনুচরদের মধ্যে ভাগ হয়ে যায় তাদের নাম লেখো। তো উত্তর আমরা লিখবো 4 জন অনুচরদের মধ্যে ভাগ হয়ে যায়। তারা হলেন যে তাজউদ্দিন ইয়ালদুক, তারপরে হচ্ছে বখতিয়ার খলজি, কুতুবুদ্দিন আইবক, আর একটা হচ্ছে নাসিরুদ্দিন কুবাচা। নেক্সট কোশ্চেন বলছে 3 নম্বর যে সুলতান কি। উত্তর হবে সুলতান হলো একটা উপাধি। নেক্সট কোশ্চেন আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী। উত্তর হবে কর্তৃত্ব বা ক্ষমতা। নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলছে সুলতানি কাকে বলে। উত্তর লিখব যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলতো তাকে বলা হতো সুলতানত বা সুলতানি। নেক্সট কোশ্চেন দিল্লি সুলতানি কাকে বলে। উত্তর হবে দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল, তাই তার নাম হচ্ছে দিল্লি সুলতানি। নেক্সট কোশ্চেন বলছে যে খলিফা কাকে বলে। তো দেখো, উত্তর হবে যে হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা। নেক্সট কোশ্চেন হচ্ছে খলিফা ও সুলতানিদের মধ্যে সম্পর্ক কেমন ছিল। উত্তর হবে হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা। তবে ত্রয়োদশ শতকে মুসলমানদের কর্তৃত্ব ছিল বিশাল অঞ্চলে। একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চলের শাসন করা সম্ভব ছিল না, তাই খলিফার থেকে অনুমোদন নিয়ে নানান ব্যক্তিরা শাসন করতেন। তেমনি ভারতবর্ষ বা হিন্দুস্তানের শাসক ছিলেন সুলতানরা। খলিফাকে সুলতানরা খুব মেনে চলতেন তা নয়, তবে মাঝে মধ্যেই কে সুলতান হবে তা নিয়ে গোলমাল শুরু হতো। তখন খলিফার অনুমোদিত প্রার্থী সেই অঞ্চলের শাসক হতো। এবার আসছি পেজ নম্বর 44 থেকে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো। দেখো তাহলে 44 পেজের ফার্স্ট কোশ্চেন হচ্ছে খুতবা কথার অর্থ কী। তো উত্তর হবে খুতবা কথার অর্থ হচ্ছে ভাষণ। কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম একটি ভাষণ পড়তেন। শুক্রবারের দুপুরে নামাজের পরে সবার সামনে ওই ভাষণ বা খুতবাটি পাঠ করা হতো। নেক্সট কোশ্চেন হচ্ছে কুতুবুদ্দিনের জামাই কে ছিলেন। উত্তর হবে ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন প্রথম দিকে ইলতুৎমিশকে কেউ সুলতান বলে মানতে চায়নি কেন। তাহলে প্রথম দিকে ইলতুৎমিশকে কেউ সুলতান বলে মানতে চায়নি, তার কারণ দেখো, এক হচ্ছে যে ইলতুৎমিশ কুতুবুদ্দিনের জামাই ছেলে নন। 2 নম্বর হচ্ছে নাসিরুদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর ও পাঞ্জাবের খানিক অংশ দখল করে নিয়েছিলেন। 3 নম্বর হচ্ছে অন্যান্য অঞ্চলে ক্ষমতাবান তুর্কিরা কর্তৃত্ব করতে লাগলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমির কথার অর্থ কী। উত্তর হবে আমির কথার অর্থ হচ্ছে উঁচু বংশে জন্ম বড়লোক ব্যক্তি। তবে দিল্লি সুলতানের ইতিহাসে শাসন কাজে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো। নেক্সট কোশ্চেন বলছে দূর্বাস শব্দের অর্থ কী। উত্তর হবে স্বাধীন শাসনের প্রতীক দণ্ড হচ্ছে দূর্বাস। পরের প্রশ্ন খিলাত শব্দের অর্থ কী। উত্তর হবে খিলাত শব্দের অর্থ হচ্ছে আনুষ্ঠানিক পোশাক। নেক্সট কোশ্চেন ইলতুৎমিশ কবে খলিফার থেকে অনুমোদন পান। উত্তর হবে 1229 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান। এবার আসছি আমরা পেজ নম্বর 45 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইলতুৎমিশের সময় দিল্লি সুলতানের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল। তো দেখো, দিল্লির সুলতানের সামনে যে ইলতুৎমিশের সময় যে প্রধান সমস্যাগুলো সেগুলো এক হচ্ছে কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে। 2 হচ্ছে কিভাবে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবেলা করা যাবে। 3 হচ্ছে কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে। নেক্সট কোশ্চেন ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন। উত্তর হবে সুলতানা রাজিয়া। নেক্সট কোশ্চেন বলছে রাজিয়া নারী হলেও সুলতান উপাধি গ্রহণ করেছিলেন কেন। উত্তর লিখব আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ হচ্ছে সুলতান শব্দের অর্থ হচ্ছে
সুলতানের স্ত্রী, কিন্তু রাজিয়া কোনো সুলতানের স্ত্রী ছিলেন না, তাই রাজিয়া তার মুদ্রায় তিনি নিজেকে সুলতান বলে দাবি করেছেন। নেক্সট কোশ্চেন বলছে রাজিয়ার মৃত্যু কবে হয়? উত্তর হবে 1280 খ্রিস্টাব্দে রাজিয়ার মৃত্যু হয়েছিল। নেক্সট কোশ্চেন বলছে ইলতুৎমিশের ছেলের নাম কি? উত্তর হবে ইলতুৎমিশের ছেলে হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। পরের প্রশ্ন গিয়াসউদ্দিন বলবন কত খ্রিস্টাব্দে সুলতান হন? উত্তর হবে 1266 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন বলবন সুলতান হন। পরের প্রশ্ন তুর্কানি চিহলগানি কথার অর্থ কী? উত্তর হবে তুর্কান ই চিহলগানি কথার আক্ষরিক মানে 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। এরা খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে ক্ষমতাশালী হয়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন বন্দেগান ই চিহলগানি কথার অর্থ কী? উত্তর হবে বন্দেগান ই চিহলগানি কথার অর্থ হলো 40 জন বান্দা বা সেবক। এবার আসছি পেজ নম্বর 47 থেকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে সিজদা ও পাইপস প্রথা কে চালু করেন? উত্তর হবে সিজদা ও পাইপস প্রথা চালু করেন হচ্ছে বলবন। নেক্সট কোশ্চেন সিজদা কি? এটা হবে যে সিজদার অর্থ সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা। পাইপস কথার অর্থ কি? সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হয় পাইপস। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়াসউদ্দিন তুগলকের বড় ছেলের নাম কি? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোশ্চেন বলছে খলজি বিপ্লব কাকে বলে? উত্তর হবে 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে কার আমলে ইবন বতুতা ভারতে আসেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে আসেন। নেক্সট কোশ্চেন বলছে ইবন বতুতা কোন দেশের লোক ছিলেন? উত্তর হবে উত্তর আফ্রিকার মরক্কো দেশের লোক ছিলেন হচ্ছে ইবন বতুতা। নেক্সট কোশ্চেন বলছে ইবন বতুতার লেখা ভ্রমণ বিতরণীর নাম কি? ভ্রমণ বিবরণীর নাম লেখো। উত্তর হবে অল রিহালা। এবার আসছি পেজ নম্বর 49-এ। বলছে উলাক কাকে বলা হতো? উত্তর হবে ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক বলা হতো। নেক্সট কোশ্চেন বলছে দাওয়া কাকে বলা হতো? উত্তর হবে পায়ে হাঁটা ডাক ব্যবস্থাকে দাওয়া বলা হতো। পেজ 50 থেকে কোশ্চেন অ্যান্সার হচ্ছে পাগলা রাজা কাকে বলা হয়? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। এবার আসছি মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলার কারণগুলো লেখো। তাহলে দেখো মোহাম্মদ বিন তুগলক আসলে পাগলা ছিলেন না, তবে তার বেশ কিছু খামখেয়ালি আচরণ বা সিদ্ধান্তের জন্য তাকে কেউ কেউ পাগলা রাজা বলেছেন। যেমন এক হচ্ছে তিনি দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন। সুলতানের হুকুমে দিল্লি থেকে দৌলতাবাদে যাওয়ার সময় অনেক মানুষ প্রাণ হারান। কয়েক বছর পর আবার রাজধানী দিল্লিতে ফিরিয়ে আনেন। 2 নম্বর হচ্ছে সোনা রূপা মুদ্রার ঘাটতি মেটাতে তিনি তামার মুদ্রার প্রচলন করেন, তবে অনেকে তামার মুদ্রা জাল করে, তাই বাজার থেকে জাল মুদ্রা তুলে নিতে আবার রাজকোষ থেকে সোনা ও রূপার মুদ্রা ব্যয় করেন। নেক্সট হচ্ছে পয়েন্ট বাড়তি কর সংগ্রহ করার জন্য সুলতান দোয়াব অঞ্চলের রাজস্ব বাড়িয়ে দেন। অনাবৃষ্টির ফলে সেখানে শস্যের ক্ষতি হলে প্রজারা বাড়তি কর দিতে না পেরে বিদ্রোহ করলে সুলতান বাড়তি কর মুকুব করে নষ্ট হওয়া ফসলের জন্য ক্ষতিপূরণ দেন। 4 নম্বর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক কয়েকজন অনভিজাত সাধারণ ব্যক্তিকে প্রশাসনে উঁচু পদে বসিয়েছিলেন। এদের মধ্যে একজন মদ তৈরি করতেন, একজন ছিলেন নাপিত, আরেকজন ছিলেন পাচক ও 2 জন ছিলেন মালি। এইসব কারণেই কিন্তু মোহাম্মদ বিন তুগলকে কেউ কেউ পাগলা রাজা বলে আখ্যা দিয়েছেন। তাহলে কিন্তু আমরা দেখো দিল্লি সুলতানি থেকে বেশ কিছু কোশ্চেন উত্তর আমরা আলোচনা করে ফেললাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।